হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা যারা এবছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে উঠলে তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের জ্ঞানচক্ষু গল্পটি সহজ সরল ভাষায় আলোচনা করব। তার সাথে এই গল্পের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, যেসব প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে, সেই সব প্রশ্ন আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর আমি কথা দিচ্ছি, এই ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে এই গল্পটিকে আর কখনোই ভুলতে পারবে না। তার সাথে এই গল্পের যে প্রশ্নগুলি রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। কোনো রকম সহায়িকা বইয়ের দরকার হবে না। আচ্ছা বলো তো, এই যে আশাপূর্ণা দেবী লেখা জ্ঞানচক্ষু গল্পটিতে জ্ঞানচক্ষু শব্দটির অর্থ কি? জ্ঞানচক্ষু শব্দের অর্থ হলো অন্তর্দৃষ্টি, বোধোদয়। মানে কারো সম্পর্কে কোনো ভুল ধারণা ভেঙে তাকে নতুন করে চেনা বা জানা। বিষয়টিকে আরো সহজ ভাষায় বলি, ধরো তোমার একজন খুবই প্রিয় বন্ধু আছে, যাকে তুমি তোমার সব মনের কথা শেয়ার করো। এইবার মনের কথা তো আর সবাইকে বলা যায় না, কিন্তু ও যেহেতু তোমার প্রিয় একজন বন্ধু, তাই তুমি তার উপর ভরসা করে তাকে বিশ্বাস করে মনের কথাগুলি বলেছ। তুমি জানতে যে সেই বন্ধুটি কখনোই তোমার মনের কথাগুলি অন্যদেরকে বলে বেড়াবে না, কিন্তু হঠাৎ একদিন তুমি দেখতে পেলে তোমার সেই প্রিয় বন্ধুটি তোমার মনের কথাগুলি তার অন্যান্য বন্ধুদের কাছে বলছে আর তোমাকে নিয়ে হাসাহাসি করছে। তাহলে এতদিন ধরে তুমি তাকে যেরকমটা ভাবতে, অর্থাৎ তার সম্পর্কে তোমার যে ভুল ধারণাটি ছিল, সেই ভুল ধারণাটি আজ কিন্তু ভেঙে গেল। আজকে তুমি তাকে নতুন করে চিনলে, তাকে নতুন করে জানলে, মানে আজ তোমার জ্ঞানচক্ষু খুলে গেল। ঠিক একই রকম ভাবে এই গল্পটিতে একটি ছেলে আছে, যার নাম হলো তপন। তপনের বয়স গল্পটিতে উল্লেখ না থাকলেও গল্পটি পড়ে যা বোঝা যায়, তাতে তপনের বয়স প্রায় 13 থেকে 14 বছরের হবে। এই ধরো ক্লাস 7 অথবা 8-এর ছাত্র। তো এই তপনের লেখক সম্পর্কে একটি বিশাল বড় ভুল ধারণা ছিল। তপন ভাবত লেখকরা হয়তো অন্য কোনো জগতের মানুষ, লেখকরা হয়তো আকাশ থেকে পড়া কোনো জীব। এলিয়েনরা দেখতে যেরকম হয়, লেখকরা হয়তো সেরকম কোনো জীব হবে। কিন্তু তার এই ভুল ধারণাটি একদিন ভেঙে যায়। সে বুঝতে পারে লেখকরাও আকাশ থেকে পড়া কোনো জীব নয়, বা এলিয়েনের মতো দেখতে কোনো জীব নয়। লেখকরা আসলে আমাদের মতনই সাধারণ মানুষ। কিন্তু কিভাবে তার এই এত বড় ভুলটা ভেঙে গেল, এই গল্পটি পড়লেই সমস্ত বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পারবো। তাহলে এখন আমরা চলে যাই সরাসরি বইয়ের পৃষ্ঠায়। গল্পের প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা গল্পটিকে সুন্দরভাবে পড়ব। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চোখ মার্বেল হয়ে যাওয়া মানে গোল গোল হয়ে যাওয়া। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। এখানে দেদার শব্দটির অর্থ হলো অনেক, আর ঘটাপটা শব্দটির অর্থ হলো ধুমধাম। তাহলে তপন যখন জানতে পারল তার নতুন মেসোমশাই, যার সঙ্গে এই কিছুদিন আগেই তার ছোট মাসির বিয়ে হয়ে গেল অনেক ধুমধাম করে, সেই নতুন মেসোমশাই নাকি বই লেখেন, আর সেসব বই নাকি ছাপাও হয়, এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই লাইনটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা শুনে? তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না।
যেহেতু তপনের নতুন মেসোমশাই বই লেখেন, আর সেসব বই যেহেতু ছাপাও হয়, তার মানে তো তপনের নতুন মেসোমশাই একজন সত্যিকারের লেখক। আর জলজ্যান্ত লেখকদের যে এত কাছ থেকে দেখা যায় সেটা তপন জানতই না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এই লাইনটিতে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আছে। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে? লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতোই সাধারণ মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমোর সময় ঘুমন। তপন আশ্চর্য হয়ে দেখছে লেখকরা আর আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে কোথাও কিছু উল্টোপাল্টা নেই। একজন সাধারণ মানুষ যেমন দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন, ঘুমানোর সময় ঘুমন। লেখকরাও ঠিক একইভাবে চলে। এই সব কিছু দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেরোতে বেরোন সেজে গুজে। তাছাড়া তপন দেখল যে তার লেখক মেসোমশাইও ঠিক তার ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে অনেক গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, নয়তো সেজে গুজে কোথাও বেড়াতে চলে যান। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন। তপন মামার বাড়িতে এসেছে তার ছোট মাসির বিয়ে উপলক্ষে, আর এখন যেহেতু তপনের স্কুলে ছুটি রয়েছে, তাই কিছুদিন রয়ে গেছে। ওদিকে তার মেশোরও গরমের ছুটি চলছে, তাই মেশো কিছুদিন শ্বশুর বাড়িতে এসে রয়েছে। তাই আহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। এখানে আহরহই শব্দের অর্থ হলো সব সময়। তপন ও তপনের মেসোমশাই দুজনেই এখন একটি বাড়িতেই আছে, আর সেই সুযোগেই তপন সব সময় একজন জলজ্যান্ত লেখককে এত কাছ থেকে দেখছে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তপন যখন দেখলো লেখকরা আর কেউ নয়, আমাদের মতোই একজন সাধারণ মানুষ, তখন সে মনে মনে ভাবছে, তাহলে আমিও তো লেখক হতে পারি, আমারও তো লেখক হতে কোনো বাধা নেই। এইখানে একটু স্টপ করো, এর পরের যে লাইনগুলি আছে এগুলি আমরা একটু পরে পড়ব। তাতে হবে কি, গল্পটা পুরোপুরিভাবে মিলে যাবে, আর তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো আমরা এই লাইন থেকে আবার পড়া শুরু করি। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। ছোটবেলা থেকেই তপন অনেক গল্প শুনেছে, আর এখন তো বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা তপন খুব ভালোভাবেই জানে। শুধু এইটাই জানা ছিল না সেটা এমন সহজ মানুষই লিখতে পারে। শুধু এইটাই জানা ছিল না, আর কি জানা ছিল না? তপনের জানা ছিল না যে তার মতো সাধারণ মানুষও গল্প লিখতে পারে।
নতুন মেশোকে দেখে জানলো সেটা। কে কি জানলো? নতুন মেশোকে দেখে তপন জানলো যে তার মতো সাধারণ মানুষও গল্প লিখতে পারে। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটি খাতা আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। দুপুরবেলা সবাই যখন চুপচাপ, মুখে কোনো আওয়াজ নেই, তখন তপন কি করলো? একটি খাতা আর একটি কলম নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে মানে এক জায়গায় বসেই লিখে ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার? এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপন তার মনে মনে ভাবছে, আমি তো সত্যি সত্যি একটা গল্প লিখে ফেলেছি। তার মানে আমাকে কি এখন লেখক বলা চলে? হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। তপন সেই 3 তলা সিঁড়ি থেকে একদম ঝড়ের বেগে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর অষ্টকের বড় হলেও সমবয়সী। অষ্টেকের মানে 8 বছরের। তাহলে ছোট মাসি তপনের থেকে বয়সে কত বছরের বড় ছিল? 8 বছরের বড় ছিল। কাজেই মামার বাড়িতে এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে মানে সবার আগে দিয়ে বসে। তপন তার গল্প লেখার খবরটি সর্বপ্রথম কাকে জানিয়েছিল? ছোট মাসিকে সর্বপ্রথম খবরটি জানিয়েছিল। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে। মুরুব্বি কথাটির অর্থ হলো গুরুজন। তোমরা দেখবে আমাদের পরিবারে যারা গুরুজন আছে, যেমন ধরো বাবা মা, কাকু কাকিমা, এরা কিন্তু সব সময় কোনো না কোনো কাজ করেই থাকে। প্রায় সব সময়ই এনারা ব্যস্ত থাকেন। তো তপনের ছোট মাসির যেহেতু এই কিছুদিন আগে বিয়ে হয়ে গেল, তাই বিয়ের পর তারও মধ্যে কিন্তু একটা গুরুজন গুরুজন ভাব এসেছে। তাই একটু ব্যস্ত ব্যস্ত থাকে। আর তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে। কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? মানে কোনোখান থেকে দেখে লিখিসনি তো? আহ, ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। রোস, তোর মেসোমশাইকে দেখাই। তো এইবার আমরা চলে যাই যেখানে পড়াটাকে স্টপ করেছিলাম। দেখো, গল্পটা এইবার মিলে যাবে। মেসোমশাই কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। এখান থেকে একটি এমসিকিউ করা হয়, তপনের মেসোমশাই পেশায় কি ছিলেন? অপশানে কিন্তু লেখক আর প্রফেসর দুটোই দেওয়া থাকে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? দেখো, যখন প্রশ্ন থাকবে তপনের মেসোমশাই পেশায় কি ছিলেন, তখন সঠিক উত্তরটি হবে প্রফেসর। এখানে দিবানিদ্রা কথাটির অর্থ হলো দিনের বেলা ঘুমানো, আর ধাবিত কথাটির অর্থ হলো ছুটে যাওয়া। তো তপনের মেসোমশাই কয়েকদিন ছুটি আছে বলে শ্বশুর বাড়িতে থেকে তিনি দিনের বেলা বেশ আরামে ঘুমাচ্ছিলেন। আর ছোট মাসি তপনের লেখা গল্পটি হাতে নিয়ে সেই দিকেই ছুটে যায়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা?
ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ আ করলেও হয়। তপন মুখে যতই বলুক না কেন, না ছোট মাসি দেখিও না দেখিও না, কিন্তু তার গল্পটি নিয়ে মাসির এই হইচইতে মনে মনে বেশ আনন্দ পাচ্ছে। আসলে সেও মনে মনে চাচ্ছে ছোট মাসি তার গল্পটি মেসোমশাইকে দেখাক, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই। এই লাইনটি থেকে একটি প্রশ্ন করা হয়, রত্নের মূল্য জহুরির কাছেই, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। রত্ন মানে হলো দামি পাথর, যেমন হীরা, মুক্তা, আর জহুরি বলা হয় সেই ব্যক্তিকে যে এই দামি পাথরগুলি বিক্রি করে। এইবার ধরো রাস্তায় একটি দামি পাথর পড়ে আছে, তো সেই পাথরটিকে দেখে আমরা কিন্তু তার সঠিক মূল্য বলতে পারবো না, একমাত্র জহুরিরাই পারবে তার সঠিক মূল্য বলতে। ঠিক একই রকম ভাবে তপনের লেখা গল্পটি আদৌ কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেটা একমাত্র তপনের লেখক মেসোমশাই বলতে পারবে। এখানে তপন তার গল্পটিকে রত্ন ও মেসোমশাইকে জহুরির সঙ্গে তুলনা করেছেন। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে। একটু পর ছোট মেসো তপনকে ডেকে পাঠান। এইবার কিছুদিন আগেই তো তার বিয়ে হলো, নতুন নতুন শ্বশুর বাড়িতে এসেছে, আর তপন যেহেতু তার শ্বশুর বাড়ির একজন ছেলে, তাই গল্পটা যদি ভালো নাও হয় তবু মুখের ওপর বলাটা তো ঠিক কেমন হয়ে যায়। তাই মনে হয় তপনকে খুশি করতেই তিনি বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তপনও ভাবে যে মেসোমশাই হয়তো তার সঙ্গে ঠাট্টা করছে, কিন্তু যখন সে মেসোর মুখে করুণার ছাপ দেখতে পেল, তখন সে বুঝতে পারল যে না, মেসো তো এ আর কি করছে না। তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। ওই যে বলে না, ইয়ে খুশি কি আসু হে। তপনেরও আনন্দে চোখের জল ছলমল করে। তাহলে বাপু তুমি ওর গল্পটি ছাপিয়ে দিও, মাসি বলে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজটি মেসোর উপযুক্ত কাজ হবে? তপনের লেখা গল্পটি ছাপিয়ে দেওয়াই মেসোর উপযুক্ত কাজ হবে। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এখানে সন্ধ্যাতারা হলো একটি পত্রিকা, আর পত্রিকা হলো যেখানে গল্প স্বল্প ছাপানো হয় আর কি। তো ছোট মাসি যখন মেসোকে তপনের গল্পটি ছাপিয়ে দিতে বলেন, তখন মেসো বলেন, তা দেওয়া যায়, আমি সন্ধ্যাতারার সম্পাদকের কাছে অনুরোধ করলে না বলতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা? ওই যে একটি গল্প লিখেছে তপন, সেই কথাটা। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে। হাত আছে মানে লেখার দক্ষতা আছে, চোখও আছে, মানে বিষয় নির্বাচনের দৃষ্টিশক্তিও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মারা যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। ওর হবে, কার কি হবে? তপনের দ্বারা লেখালেখি হবে। তপনের লেখা গল্পটি শুনে বাড়ির সবাই হাসাহাসি করলেও মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে,
চোখও আছে। না হলে তপনের বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, আর না হলে না খেতে পেয়ে মারা যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে থাকে। মানে এই সব বিষয়ে তারা গল্প লেখে। তপন কিন্তু সেই সব বিষয়ে গল্প লেখেনি, শুধু ওর ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, মানে তপন অবাক হয়ে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তপন শুধু বসে বসে দিন গুনে যে কবে তার গল্পটি পত্রিকায় ছাপার অক্ষরে দেখতে পাবে। এর পরের লাইনগুলি আমরা একটু আগেই পড়েছি, তাই আমরা এখান থেকে শুরু করব। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পের সেই ৮-৬০ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। তপন তার মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও গল্পটি ছাপার অক্ষরে দেখার জন্য হা করে আছে। দিনের পর দিন চলেই যাচ্ছে, কিন্তু তার গল্পের আর দেখা মিলছে না। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। বাড়িতে তপনের কি কি নাম হয়েছিল? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এই ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো ২-৩টে গল্প লিখে ফেলেছে। বাড়ির সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু তা সত্ত্বেও এই সব কিছুর মধ্য দিয়ে তপন আরো ২-৩টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। স্কুলের ছুটি ফুরিয়ে এসেছে, অথচ এখনো তার হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন মনে হচ্ছে তপনের লেখার নেশা পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। তপন তার প্রথম গল্পটি সম্পর্কে আশা একদমই ছেড়ে দিয়েছে। সে ভাবছে গল্পটি মনে হয় আর কোনোদিনও ছাপার অক্ষরে দেখা যাবে না। এই ভেবে সে মন খারাপ করে বসে আছে। আর এমন সময় ঘটল সেই ঘটনা। কি ঘটনা? ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? তপনের বাড়ির লোক ছোট মাসি আর মেশোকে দেখে জিজ্ঞাসা করলো যে কেন, হাতে সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কখন বুকের রক্ত ছলকে ওঠে তপনের? তপন যখন শুনতে পায় যে ছোট মাসি আর মেশো তাদের বাড়িতে এক সংখ্যা সন্ধ্যা তারা নিয়ে এসেছে, তখন বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তবে কি সত্যি মেসোমশাই তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে? সত্যি কি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলেমেয়ের হাতে হাতে ঘুরবে। একটা ১৩ থেকে ১৪ বছরের বাচ্চা ছেলে হঠাৎ করে একটা গল্প লিখে ফেললো, আর সেই গল্পটি আবার ছাপার অক্ষরে বইয়ের পাতায় পাতায় হাজার হাজার ছেলেমেয়ের হাতে হাতে ঘুরবে। এটাও কি সম্ভব? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? প্রশ্ন, কোন ঘটনাটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলেমেয়ের হাতে হাতে ঘুরবে, এই ঘটনাটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে। তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে, প্রথম দিন শ্রী তপন কুমার রায়। হ্যাঁ, এমন অলৌকিক ঘটনাটি সত্যি ঘটেছে। তপনের গল্পটি সত্যি সত্যি ছাপানো হয়েছে। সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্র হলো বইয়ের প্রথম দিকের পৃষ্ঠা, যেখানে সব গল্প বা অধ্যায়গুলোর নাম লেখা থাকে। তোমাদের বাংলা টেক্সট বইয়ের প্রথম দিকের পৃষ্ঠায় দেখবে সূচিপত্রে সমস্ত গল্প
ও লেখকদের নাম লেখা রয়েছে। তো সেরকম তপনের গল্পটি যে পত্রিকায় ছাপানো হয়েছে সেখানে সূচিপত্রে গল্পটির নাম আর তার নামও লেখা রয়েছে। প্রথম দিন শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মেশো যখন দেখলেন বাড়ির সবাই শুধু তপনেরই প্রশংসা করছে, তপনেরই গুণগান গাইছে, তখন একটু একটু হাসেন আর বলেন, আমি অবশ্য একটু আধটু কারেকশন করে দিয়েছি, নেহাত কাঁচা তো। মানে মেশো তার কৃতিত্বটা সবার সামনে তুলে ধরতে চাইছে। সে চাইছে বাড়ির সবাই শুধু তার প্রশংসা করুক, তার গুণগান করুক। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? ওই যে তপনের গল্পটি কারেকশনের কথাটা বাড়িতে ছড়িয়ে পড়ে। বাবা বলেন, তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজ কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কে কি চেষ্টা করত? মেজ কাকুর যদি একজন লেখক মেসোমশাই থাকতো তাহলে সেও গল্প লেখার চেষ্টা করে দেখত। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে, মানে নিজের করা কাজে সন্তুষ্ট ও খুশি হয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধুই কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়ে ছুত? তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। বাড়ির লোকজনের এই সব কথার মধ্যে তপন যেন কোথায় হারিয়ে যায়। এতদিন ধরে যে গল্পটি ছাপার অক্ষরে দেখার জন্য রাত দিন অপেক্ষা করেছিল, আর সেই গল্পটি ছাপা হলেও যে আনন্দটা হবার কথা, সে আনন্দ আর খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, ওই তুই নিজের মুখে পত্ত তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙ্গে পড়তে যায়, এসে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? পায়া ভারী হওয়া মানে অহংকারী হওয়া। তপন যখন গল্পটি পড়তে না পেরে বোবার মতো হয়ে বসে রইল, তখন তার মা তাকে ধমক দিল, কিরে তোর যে দেখি অহংকার বেড়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আনন্দে লাইন হারিয়ে ফেললি? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন। যে দিনটি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন হওয়ার কথা ছিল, সেই দিনটিকে তপন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন মনে করছে। কিন্তু কেন তা জানে না তপন।
শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার যে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তপন নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে সে যদি কখনো লেখা ছাপতে দেয় তাহলে সে নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, তাতে ছাপা হয় হোক, না হয় না হোক। কিন্তু তপনকে যেন আর কখনোই শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর নিজের লেখা গল্প পড়তে বসে কখনোই যেন অন্যের লেখা লাইন পড়তে না হয়, কারণ তার থেকে দুঃখের, অপমানের আর কিচ্ছু নেই। তো এই ছিল আজকের গল্প। আশা করি তোমরা সকলেই গল্পটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটি প্রশ্ন করছি, বলো তো তপনের লেখা গল্পটির নাম কি ছিল? উত্তরটা কমেন্ট বক্সে লিখে দাও। আমি দেখতে চাই তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারলে। আর তার সাথে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবীদেরকে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।